I was sinking deeper and deeper into emotional crisis. তার বিবেচনায় আমি হয়ে গেলাম মিসফিট, অযোগ্য এক পুরুষ। এখনো সময় আছে দোস্ত, ভাবিরে ফিরে আনো। আমার মন বলতেছে তুমি ডাকলে ভাবি আবার ফিরে আসবে। বলো, খবর বলো। What about your interview? খুবই বাজে হয়েছে, চাকরিটা আমার হবে না। কেন? ওরা কি খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেছে? না, প্রশ্নগুলো তেমন কঠিন ছিল না, কিন্তু ইংরেজি বলতে কি আমি খুব হোঁচট খেয়েছি। বা তুমি তো ইংরেজি ভালোই বোঝো, লেখোও ভালো। বুঝলে আর লিখতে পারলেই হলো। তোমাকে বলেছিলাম না যে কদিন আগে আমাদের অফিসের একটা মিটিংয়ে আমার এক বসের সাথে খুব কথা কাটাকাটি হয়েছিল। আই কুডন্ট ডান্স টু হিজ টিউন। এখন ওই মত পার্থক্যটাকে তারা ইনসাবঅর্ডিনেশন হিসেবে ধরে নিচ্ছে, আর আর তার দণ্ড পেতে চলেছি আমি। আমাকে খুলে বলো তো কি হয়েছে। আমাকে আমাদের ওই ব্যাংকের বরিশাল ব্রাঞ্চে বদলি করার পায়তারা চলছে। না, কি শর্ত? আমি আফজালের ফ্ল্যাটে যাব না। আফজালের বাড়ির মোড়ে তোমাকে নামিয়ে দেব, ফেরার সময় ওখানে অপেক্ষা করব। ঠিক আছে, তাই হবে। কিন্তু আমাকে নামিয়ে দিয়ে তুমি যাবে কোথায়? জাহান্নামে যাব বলতে পারলে ভালোই হতো, কিন্তু ওখানকার অ্যাড্রেসটা তো জানা নেই। কাজী আমার এক বন্ধুর বাড়ি আছে আফজালের বাড়ির কাছে। ওর ওয়াইফ হচ্ছে ওর একমাত্র অ্যাসেট। ভাবছি ওখানে একটা ঢু মারবো কিনা। তার মানে তুমি ওখানে যাচ্ছ তোমার বন্ধু পত্নীর টানে? জি না ম্যাডাম, মিথ্যে কথা বললে আমার জিভ খসে পড়বে। তবে হ্যাঁ, আমার বন্ধুর বউ বাদাম আর কিশমিশ দিয়ে চমৎকার একটা ফিন্ডি বানায়, গেলে অবধারিতভাবে খাওয়াবে। আমি যাচ্ছি সেই টানে। সত্যি বলছো? সত্যি বলছি। কিন্তু তুমি যাচ্ছ কেন? আমি যাচ্ছি আমার হাজবেন্ডের কাছে। আফজল তো তোমার এক্স হাজবেন্ড। সরি, হি ইজ স্টিল মাই হাজবেন্ড লিগালি। মানলাম আফজল এখনো তোমার হাজবেন্ড, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো পেলাম না। আফজাল আমার অনেক ক্ষতি করেছে, ওর সাথে বোঝাপড়াটা আমার এখন শেষ হয়নি। আমি যাচ্ছি ওকে কিছু করার কথা শুনতে।
তুমি একটু বসো, আমি তৈরি হয়ে আসছি। আমাকে তোমার বাড়ির লোকেরা পছন্দ করেছে? করেছে মানে? তোমার ছবি দেখে সবাই মুগ্ধ। অফিস থেকে কখন এলে? এসেই তোমাকে টেলিফোন করলাম। আর এখন অফিসের কাজে মন বসে না, সারাক্ষণ তোমার কথা ভাবি। অফিসের কাজে এভাবে ফাঁকি দিলে এসি আর খারাপ হয়ে যাবে। তুমি কি করছিলে? গিয়েছিলাম লাইব্রেরিতে, কয়েকটা নতুন বই আনলাম। ও, তুমি বুঝি খুব পড়ো? হ্যাঁ, এই অভ্যাসটা আছে। কখনো কখনো রাত 3টা-4টা পর্যন্ত পড়ি। কি পড়ো? লিটারেচার আর ফিলোসফি বই বেশি পড়ি। ও আচ্ছা, ফিলোসফার বউ নিয়ে সংসার করতে পারবো তো? কেন, সন্দেহ হয়? একটু একটু। তরকারিতে নুন দিতে যদি আবার ভুল করো? জি না স্যার, যে রান্ধে সে চুলো বান্ধে, বুঝলেন? আমার রান্নার তারিফ সবাই করে। বেশ, দেখা যাবে। মনিকা, বলো, চলো না কোথাও বেরিয়ে আসি। কোথায় যেতে চাও? কোনো চাইনিজে। কবে? আজকে আসো না? আসবে তো? ঠিক আছে, তুমি টিএসসির সামনে অপেক্ষা করো, আমি 6:30টার মধ্যে আসছি। ওকে? কি অবস্থা করে রেখেছো আমাদের? বাড়িতে কাজের লোক নেই নাকি? আছে, একজন ঠিকার রান্না করে দিয়ে চলে যায়। ওকে বলতে পারো না ঘর দুয়ার একটু সাফ সুতরো করে রাখতে? নাকি ঘরটাকে নরক বানিয়ে রাখলেই শান্তি লাগে? তা হঠাৎ কি মনে করি? কেন, আসতে নেই নাকি? ডোন্ট ফরগেট, তোমার সাথে আমার সম্পর্কটা চুকে গেলেও লিগালি ডিভোর্স কিন্তু আমাদের হয়নি। তাছাড়া ডিভোর্স হয়ে গেলেও আমি আসব, অন্য কাউকে যদি বিয়ে করি তবু আসব। তা স্যার, প্রমোশনের ইন্টারভিউ হলো? হ্যাঁ, এই তো গেল সপ্তাহে শেষ হলো। প্রমোশন? না, হয়নি। এসি আর খুব খারাপ। তোমাদের বসকে আমি খুব ভালোভাবে চিনি। ভদ্রলোক সুন্দরী মহিলাদের খুব পছন্দ করেন। সুন্দরী মহিলাদের সবাই পছন্দ করে, শুধু আফজাল হোসেন ছাড়া। মন্তব্যটা ঠিক হলো না। আফজাল হোসেনও করে। একজন সুন্দরী মহিলাকেই তো সে বিয়ে করেছিল। তারপর তার কাছ থেকে ছাড়া পেয়ে বেঁচে গিয়েছে। কি যে বলো, আমার ক্ষমতা নেই ধরে রাখার, তাই সে চলে গেছে। তোমার বসের সাথে কিন্তু আমার খুব ভালো পরিচয় আছে। বেশ কয়েকটা পার্টিতে তার সাথে আমার দেখা হয়েছে। তুমি বললে তোমার জন্য আমি সুপারিশ করতে পারি। এর পরের বার বলবো। পরের বার বলবে। আমি খুব ভালোভাবে জানি তুমি কোনোদিনও বলবে না। চা খাবে? খেতে পারি। বসো, বানিয়ে আনছি। আমি আছি। ইস, কি কষ্ট। খুব যে দরদ। হাই, কি ঢং করছে? ছাড়ো না, তোমাকে আর চুলোর ধারে থাকতে দেবো না। চুলোর ধারে থেকে থেকে তুমি কালো হয়ে গেছে। আমি বুঝছি কালো? কালোই তো। বিশ্বাস হচ্ছে না? এসো দেখো। আরে এসো তো, এসো দেখো। দেখেছো
অসভ্যটা আমার চেয়ারে কি করেছে? দাঁড়াও তোমাকে চা। দিলারা, তোমার রমার কথা মনে আছে? কোন রমা? ও, ওই যে তোমার স্কুল জীবনে যার সাথে অ্যাফেয়ার ছিল? আরে না, অ্যাফেয়ার কিছু না। সে সময় রমার বয়স 14 আর আমার বয়স 16। 14 বা কম কি? তা হঠাৎ রমার কথা বললে কেন? রমা বাংলাদেশে এসেছে, ঢাকাতেই আছে। আমাদের ময়মনসিংহ শহরের সেই রমা এখন কলকাতার বিরাট নামকরা অভিনেত্রী মৌসুমী রায়চৌধুরী। এই দেখো, পত্রিকায় ওর ছবি বেরিয়েছে। মৌসুমী রায়চৌধুরী, সে তো খুবই নামকরা অভিনেত্রী। তাহলে এই তোমার ছোটবেলার প্রেমিকা রমা? যা, কি যে বলো, রমা ছিল জাস্ট আমার পাশের বাড়ির মেয়ে। ও ঢাকা একটা ছবি করছে, জানো? তা তোমার এই পাশের বাড়ির মেয়ের সাথে তোমার দেখা হয়েছে? না। উৎসাহ তো একেবারে টকবক করছো, দেখা করতে যাবে নাকি? ভাবছি, কিন্তু কোথায় উঠেছে জানি না। বোকা, তুমি টিভি স্টেশনে ফোন করবে। ওরা অবশ্য তোমাকে ওর ঠিকানা দিতে চাইবে না। তুমি বলবে তুমি ওর আত্মীয়, আর বলবে কলকাতা থেকে ওর একটা মেসেজ তোমার কাছে এসেছে। হুম। হ্যাঁ গো, ওর একটা বিশেষ উপহার তোমার জান খারাপ করে দিয়েছিল না? আর ওসব ছেলে মানুষই ব্যাপার, বাদ দাও। ছোটবেলায় এরকম অনেকেরই থাকে। কেন, তোমারও তো ছিল? আমার? ছিল না? কখনো এই, না। মিথ্যু। 13 বছর বয়সে ক্লাস 8-এ পড়ার সময় তুমি অলি মিয়াকে চিঠি লেখোনি? লিখেছিলাম তো অলি ছিল আমার ফুফাতো ভাই, আমার যে 3 বছরের বড়। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে। অলি ভাই আমার চিঠি পাবার পর কেমন যেন পাগলের মতো হয়ে গেল, জানো? নদীর ধারে একা একা বসে থাকে, অর্ধেক রাত পর্যন্ত ছাদে পায়চারি করে, খায় না, ঘুমায় না, লেখাপড়া করে না। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়া অলি ভাই অঙ্কে পেল 0, আর ইংরেজিতে 2। ভারী শুদ্ধ কান্নার রোল পড়ে গেল। আমি তো ভয়ে অস্থির, কি হয়। হাই ভোল্টেজ প্রেমপত্র। তা কি লিখেছিলে তুমি? কি আর লিখেছিলাম ছাই, ও সময় আমার ইচ্ছে করতো আমার মনের কথাগুলো কারোর সাথে বলি। আমার সকালটা কেমন কাটলো, সারাটা দিন কেমন কাটলো, এইসব আর কি। আমি কি জানতাম যে অলি ভাই এরকম একটা পাগল? আমি লিখেছিলাম, এসো আমরা পেন ফ্রেন্ড হই। হ্যাঁ, আর যদি অবজেকশনেবল কথা বলো, অবজেকশনেবল ওয়ার্ডের কথা বলো, তাহলে একটা কথাই ছিল, চিঠি শেষে লিখেছিলাম শুধুই তোমার। আমি কি বুঝেছিলাম নাকি যে এটুকুতে অলি ভাইয়ের এরকম অবস্থা হবে? উঠবে এখন? চলো, তোমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না, একটা ট্যাক্সি ক্যাব ডেকে দিই অন্তত। আশরাফ আমার জন্য মোড়ে অপেক্ষা করছে। আমার সাথে তোমার হলো না, অথবা বলা যাক তোমার সাথে আমার হলো না। তুমি কি ঠিক করেছো তুমি এভাবেই থাকবে? আপাতত আছি, তারপর দেখা যাক। আমি কিন্তু বিয়ে করছি। কাকে করবে? আশরাফ তিনকে? হতে পারে, ওর নামটা লিস্টে টপে আছে। অন্য কাউকে করতে পারি,
তুমি জানো কত মানুষ আমার জন্য পাগল? হ্যাঁ জানি। তুমি এখন বিকশিত হচ্ছ সব দিক থেকেই। জীবনের কোনো ক্ষেত্রেই তোমার হার হয়নি। জীবনের সব ট্রফিগুলি তুমি একটার পর একটা জিতে চলেছ। উইশ ইউ বেস্ট অফ লাক। আসি। প্রিয় দর্শক শ্রোতা, এ সপ্তাহের অন্তরঙ্গ সংলাপ বিভাগে আমাদের অতিথি হয়ে এসেছেন কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী রায়চৌধুরী। তিনি সেন্টু চৌধুরীর নির্মীয়মান সুখের পায়রা চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত সপ্তাহে ঢাকায় এসেছেন। আমাদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন তার তারকা জীবনের নানা কাহিনী। আপনারা দেখুন আপনাদের প্রিয় অনুষ্ঠান অন্তরঙ্গ সংলাপ। আচ্ছা মৌসুমী, আপনার ছোটবেলা তো কেটেছে বাংলাদেশে। এদেশে ছোটবেলার স্মৃতি কি আপনার মনে পড়ে? পড়ে না আবার? এখানে জড়িয়ে আছে আমার পূর্বপুরুষের স্মৃতি। আমি ময়মনসিংহের মেয়ে, বুঝুই। আমার বাবা অপূর্ব কৃষ্ণ রায় চৌধুরী ছিলেন বিখ্যাত উকিল। আমরা ময়মনসিংহের জুবিলি ঘাটে থাকতাম। আমি পড়তাম মহাকালী পাঠশালায়। তোমার জন্মদিন আমার সামান্য উপহার। ধন্যবাদ। এইখানে না, বাড়িতে গিয়ে খুলবা। আমরা আর কখনোই ফিরে যেতে পারবো না সেই চেনাশোনা গ্রামে, লোকালয়ে। মেঘের ক্যাসেলে ভেসে কখনো ঘোরের বসে। যখন জানতে চাও আমরা কত দূর এসেছি, আমি নিরুত্তর থাকি। কেননা বহু দূর এসেছি জানি, কিন্তু কত দূর, কোথায়? আর তুমি যে রোজ রোজ তোমার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছ। বারে আমি যাচ্ছি আমার বিবাহিত স্ত্রীর কাছে, হ্যাঁ, আর তুমি তুমি যাচ্ছ একটা পর পুরুষের কাছে গোপনে। ক্ষতি কি? রমা আমার খুব ভালো বন্ধু। ও ও ও ও তো বহুদিন আগের কথা। ওই ওরা যখন টাঙ্গাইল না ময়মনসিং থাকতো, তাই না? জি। তা এখন ওর সঙ্গে আপনাদের কি প্রয়োজন?